কিন্তু আপনারা থাকবেন মৈত্রীর সঙ্গে, কারণ এই মুহূর্তে আপনাদের ইতিহাসের পাতা থেকে মহিলাদের আসর সাজিয়ে অপেক্ষা করছে ব্রততী দাস। নমস্কার বন্ধু, দুই বাংলার শ্রোতা বন্ধুদের আমার এই বিকেল বেলার শুভেচ্ছা। আজ বৃষ্টি নেই, তাই বৃষ্টি ভেজা শুভেচ্ছা আজকে নয়, আজ একটা মিষ্টি বিকেলের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তবে আগস্ট মাস আমাদের কাছে একটা অন্য রকম বার্তা বয়ে নিয়ে আসে। সেই বার্তা খানিকটা আমার এই অনুষ্ঠানের শুরুতে গানের মাধ্যমে রাখবো। একটু গানটা শুনিয়ে নি। তিনশোটা বছরের পরাধীনতার ইতিহাস পেরিয়ে এসে এরকমই একটি আগস্ট মাসের 15 তারিখ আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু স্বাধীন দেশ আমাদের দিকে তাকিয়ে আর আমরা দেশের দিকে তাকিয়ে এখনো এভাবেই প্রশ্ন করি, কেন চেয়ে আছো গো মা? আজ আমার অনুষ্ঠান ইতিহাসের পাতা থেকে। আমরা দাঁড়িয়ে আছি আগস্ট মাসে। আগস্ট মাস মানে বিপ্লবের মাস, স্বাধীনতার মাস। এবং যেহেতু মহিলাদের আসর, সেই কারণে আমরা মহিলা বিপ্লবীদের কথা বা যারা মহিলাদের নিয়ে সেই সময়ে কিছু কাজ করেছেন তাদের কথাই শোনাতে চাই আপনাদের। সেরকমই একজন সরলা দেবী চৌধুরানী জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যোগ্য উত্তরসূরি ছিলেন। তাকে নিয়ে আজকে আমার এই আলোচনাটা রেখেছি। আজকে আমার অনুষ্ঠানের অতিথি হিসেবে পেয়েছি ইতিহাসের অধ্যাপিকা তপতী সেনগুপ্তকে। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে আজকে স্বাগত। নমস্কার। আমি যে বললাম সরলা দেবী চৌধুরানীকে নিয়ে আজকে কথা বলবো, আপনি যেহেতু তাকে নিয়ে গবেষণা করেছেন সেই জন্যই আপনার কাছে আসা। কিছু প্রশ্ন নেই। ধন্যবাদ। রবীন্দ্রনাথ বা স্বর্ণকুমারী দেবীর কথা না উল্লেখ করলেও, যদিও তিনি রবীন্দ্রনাথ এবং স্বর্ণকুমারী দেবীর উত্তরসূরি ছিলেন, সরলা দেবী চৌধুরানীকে এক কথায় ইতিহাস চেনে, এবং এই চেনা কিন্তু তার নিজস্ব পরিচয় দিয়েই, তার নিজের পরিচয় তৈরি করা। তার চারিত্রিক বৈশিষ্ট্য একটু জানতে চাইব, কিভাবে তিনি এতটা শক্তিশালী বলিষ্ঠ নারী হতে পেরেছিলেন। একটা কথা যে আমরা সরলা দেবীর নিজস্বতাকে তো নিশ্চয়ই মর্যাদা দেব, কিন্তু তখনকার দিনে মেয়েদের যা অবস্থা হয়েছিল তাতে হয়তো ঠাকুরবাড়ির পরিমণ্ডলে জন্ম এবং বড় হওয়া, ঠাকুরবাড়ির সঙ্গে আত্মীয়তায়, কিন্তু তার মা তো দেবেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ছিলেন, কাজে তিনি দৌহিত্রী দেবেন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু সেই পরিবেশটা তিনি পেয়েছিলেন। পরিবেশটা ছিল এইরকম যেখানে ধর্মীয় একটা সংস্কার আন্দোলন হয়ে গেছে। তার প্রাণ পুরুষ হলেন তার দাদামশাই দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি নিজে ছিলেন জানকীনাথ ঘোষালের মেয়ে। জানকীনাথ ঘোষাল ছিলেন স্বর্ণকুমারী দেবীর স্বামী, নদিয়ার জমিদার বাড়ির ছেলে, কিন্তু অত্যন্ত স্বাধীন চেতা পুরুষ। জানকীনাথ ব্রাহ্মধর্মেও দীক্ষিত হননি, তিনি ঘর জামাইও থাকেননি। এবং পরিচিত যে আমাদের পরিমণ্ডল তখন যৌথ পরিবারের, তার থেকে বেরিয়ে গিয়ে এই ঘোষাল দম্পতি তারা কিন্তু অন্য জায়গায় স্বাধীনভাবে, যাদের আমরা এখন বলি না নিউক্লিয়ার ফ্যামিলি, যেটা সেই নিউক্লিয়ার ফ্যামিলির একটা আদর্শ যারা প্রথম প্রতিষ্ঠা করছিলেন, তার মধ্যে স্বর্ণকুমারী দেবী এবং জানকীনাথ ঘোষাল তারা বেশ বিশেষী হয়ে রইলেন। এবং কংগ্রেসের জন্ম মুহূর্ত থেকে জানকীনাথ ঘোষাল ছিলেন কংগ্রেসের সেক্রেটারি।
তিনি 1913 সালে যখন মারা গেলেন সেই অবধি তিনি আজীবনই কংগ্রেসের সেক্রেটারি ছিলেন। কাজে সেই পরিমণ্ডলটা পেয়েছেন সরলা দেবী। একটা হলো ঠাকুরবাড়ি তখন প্রায় স্বর্ণযুগ বলতে পারো, তখন রয়েছেন দ্বিজেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, তারপরে রবীন্দ্রনাথ পরে একটু পরে এলেন, তাদের একটু পরে সত্যেন্দ্রনাথ রয়েছেন, তার স্ত্রী জ্ঞানদানন্দিনী রয়েছেন। কাজী সরলা দেবী ওই পরিমণ্ডলটা পেলেন যেখানে দেবেন্দ্রনাথ মেয়েদের জন্য বাড়িতে আলাদা স্কুল করে দিয়েছেন, বৈষ্ণবীরা এসে পড়াচ্ছে, তারপরে মেমরা এসে পড়ালো, তারপরে বটতলা, এখন তো বটতলাতেই সব বই প্রায় হতো, বটতলা থেকে বই নিয়ে তারা আসছেন, সেই বই মেয়েদের জন্য কেনা হচ্ছে, মেয়েরা যে স্কুলে পড়বে তার জন্য একটা আলাদা করে পোশাক, সেই আমাদের আটপৌরে সাদাসিধে পরে করে পরা শাড়ি যাকে আমরা বলি, সেই শাড়ি পরে তো আর স্কুলে যাওয়া যাবে না। যে এইগুলো নিয়ে তো ভাবনা চিন্তা হচ্ছিল, এবং এই ভাবনা চিন্তাগুলোর মধ্যে স্বর্ণকুমারী, জ্ঞানদানন্দিনী দেবী এরা বিশেষভাবে তারা সক্রিয় ছিলেন। কাজে ওই পরিমণ্ডলটা তিনি পেয়েছেন। সেখানে তার যে চিন্তাগুলো ছিল, তার ভেতরে যে পরবর্তীকালে যে প্রতিভার স্ফুরণ আমরা দেখলাম, সেটা কিন্তু ওই জল বাতাসটা পেয়েছে ওইখানেই। জন্মের সঙ্গে সঙ্গে আমাদের যে আশেপাশের পরিবেশ আমরা পাই সেটা ভীষণভাবে নির্ভর করে আমাদের চরিত্র গঠনে। সেই কারণে সরলা দেবীর চরিত্রের মধ্যে এত বলিষ্ঠতা আমরা দেখতে পাই। তিনি যে এত স্বাধীন চেতা ছিলেন, খানিকটা হয়তো পিতার থেকেই সেটা তিনি পেয়েছিলেন। এই স্বাধীন চেতা ছিলেন বলেই একসময় তিনি, যখন কেউ ভাবতো না যে মেয়েরা কিছু কাজ করবে, সেই সময় তিনি শিক্ষিকার চাকরি নিয়ে ব্যাঙ্গালোরে চলে যান এবং তার সঙ্গে সমাজ সেবিকার কাজ করেন এবং বিবাহ করেন। এই যে দেশের জন্য কাজ করা, এই কাজ করার একটুখানি গল্পটা শুনবো, যে তিনি কিভাবে এই জগতে এলেন, কিভাবে কাজ করলেন। আচ্ছা, এই যে তুমি কথাটা বললে যে তিনি এতে চলে গেলেন, মাইসোরে চলে গেলেন, তার আগে বলি যে মায়ের কাছ থেকে কিন্তু সাহিত্য প্রীতি, সাহিত্য রুচি এবং কি করে একটা সম্পাদনা করতে হয়, কারণ ওদের পারিবারিক পত্রিকা ছিল ভারতী। সেই ভারতী পত্রিকার এক সময় প্রথমে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তারপরে স্বর্ণকুমারী দেবী হয়ে ওঠেন। তিনিও একজন অসামান্য মহিলা ছিলেন। সরলা কিন্তু খানিকটা শখের খাতিরে গেছিলেন, বলছিলেন যে বাড়িতে এমন পরিবেশ, তাও মনে হতো যে আমি একটা খাঁচায় বাস করছি, পিঞ্জর বাস। সেটা তো আমরা অনেক 19 শতাব্দীর মেয়েদের লেখায় বারবার সেটা উঠে এসেছে। সরলা দেবীও সেটা বোধ করছিলেন। তিনি মাইসোরে গেলেন। সে মাইসোর যাওয়াটার মধ্যে নিশ্চয়ই একটা বিরাট বড় পদক্ষেপ। দেবেন্দ্রনাথ ঠাকুর, জানকীনাথ কেউ ছিলেন না তার পাশে, ছিলেন শুধু সত্যেন্দ্রনাথ ঠাকুর, মামা, মেজ মামা। এটা গেলেন, সেখানে গিয়ে কোনো সমাজ সেবা না, সেখান থেকে নিয়ে এলেন উনি বয়স্ক মহিলারাও বিয়ের পরে তারা লেখাপড়া করছে। মহিলারা, আমরা এখন যাদের মহিলা বলছি কথাটা, তখনকার দিনে তারা কিন্তু অল্প বয়স্ক মেয়ে। বিয়ে তাদের জন্য কোনো প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে না, যে 8 বছর 10 বছরে বিয়ে হয়ে গেল তারপরে লেখাপড়া বন্ধ, সেটা হচ্ছে না। প্যালেস স্কুলে, মহারানী প্যালেসে তারা কিন্তু আসছে, লেখাপড়া করছে। সেটা সরলার জীবনে একটা বিরাট বড় অভিজ্ঞতা। আর বিয়েটা একেবারেই তার নিজের ইচ্ছে হয়নি। এটা একটা খুব বড়, এটা আলাদা করে একদিন বললে বোধহয় সেটা পরিষ্কার করে আরো বলা যাবে। বিয়েটা একেবারেই সরলার কোন রকম মতামত না নিয়ে তার অজ্ঞাত অবস্থায় সমস্ত ঠিক করা হয়েছিল এবং দূর পাঞ্জাবে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেটার কারণ ছিল সরলা এখানে অল্প বয়স্ক ছেলেদের নিয়ে, যারা নাকি এই ব্রিটিশ শাসনে তাদের কোনো চাকরি নেই, তাদের কোনো মান নেই, রাস্তাঘাটে তারা গোড়াদের হাতে সমানে অপমানিত হচ্ছে, বাঙালির চেহারা নিয়ে বলা হচ্ছে দ্য লেগস অফ দ্য বেঙ্গলি আর দ্য লেগস অফ আ স্লেভ, তাদের চেহারা নিয়ে তাদের সারাক্ষণ উপহাস করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে। এইটার বিরুদ্ধে সরলা দেবী উঠে দাঁড়িয়েছিলেন এবং তিনি তার বাড়িতে একটা ফিজিক্যাল কালচার ক্লাব করেছিলেন। এইটা সরলা দেবীর অন্যতম শ্রেষ্ঠ অবদান বাঙালি স্বদেশী আন্দোলনে। অনুসন্ধান সমিতির যে শুরু হলো, তার ভিতরেও কিন্তু সরলা দেবীর খুব বড় অবদান আছে। শ্রী অরবিন্দ নিজে তাকে বরোদা থেকে লোক পাঠিয়েছিলেন, তার কাছে দূত পাঠিয়েছিলেন যে এইবার আমরা ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যে আমাদের দেশের যুবশক্তিকে প্রস্তুত করি। সেইটা সরলা দেবী করেছিলেন এবং
তার ভেতরে তিনি একটি অন্তরঙ্গ দল করেছিলেন। সেই অন্তরঙ্গ দল যখন প্রয়োজন হবে তারা উঠে দাঁড়াবে, তারা দেশের জন্যে, কাজের জন্যে একদম নিবেদিত প্রাণ হবে। আর তাদের মধ্যে ছিল 6টা জিনিস: সাহস, বল, বিদ্যা, একতা, স্বাবলম্বন, স্বায়ত্ত শাসন। এবং সরলা দেবীর এই কাজের পেছনে একটা বিরাট বড় অনুপ্রেরণা যদি বলতে পারি, তিনি ছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তাকে উদ্বুদ্ধ করেছিলেন। ইনফ্যাক্ট আরেকটা কথাও একটু ছোট্ট করে বলে দিই, যে বিবেকানন্দ কিন্তু সরলা দেবীকে নিয়েই তার আমেরিকা সফর, ইউরোপ সফরে যেতে চেয়েছিলেন। কিন্তু এটা তো বুঝতেই পারো যে দেবেন্দ্রনাথের যিনি নাতনি, তিনি বিবেকানন্দের সঙ্গে যাবেন একটা সনাতন ধর্মেরই খানিকটা মানে প্রচার করতে, সেটা তো তখন সম্ভব ছিল না। তখন নিবেদিতা গেলেন, না হলে হয়তো আমরা সরলাকে একটা ভিন্ন ভূমিকায় দেখতাম। ঠিক একদম। এই যে ভিন্ন ভূমিকায় যেটা তিনি সরলা দেবী অর্জন করলেন নিজের জন্য, সেখানেই সরলা দেবীর বিশেষত্ব, সেই ভিন্ন ভূমিকা পালন করাটা। এবং তিনি দেখতে পেয়েছিলেন যে মেয়েদের অশিক্ষা কতখানি। শিক্ষা যে সবচেয়ে বড় ট্রান্সফর্মিং এজেন্ট, সেটা তো 19 শতাব্দীতেই বোঝা গেছে। দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছেন। কিন্তু এই যে 8 বছর বয়সে বিয়ে হয়ে যাওয়া, এটা বড় জোর 10 বছর। এজ অফ কনসেন্ট বিল যখন পাশ হলো, সেটা বোধহয় 1892 কি 93, সেটাখানে নামে মাত্রই পাশ হলো। সেটা কিন্তু বিয়ের বয়স নিয়ে কিছু বলেনি, সহবাস সম্মতি নিয়ে কথা বলেছে। আর তখন আমাদের বঙ্কিমচন্দ্র এবং বিদ্যাসাগর কারোই সেই সহবাস সংস্কৃতিতে সাপোর্ট ছিল না, এই কারণে যে এত অল্প বয়সে বিয়েটা আগে আটকানো, সেটা ছিল পড়াশোনা করাও। এই জন্য তাদের অনেকে ভুল বুঝেছেন, কিন্তু এটা ছিল তাদের কথা। বঙ্কিমচন্দ্র এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু সরলা দেবীকে খুব ভালোবাসতেন। একদমই তাই। ভালোবাসার মতোই মানুষ, কেননা এরকম ওই সময় দাঁড়িয়ে এরকম কিছু কাজ করা যেগুলো মেয়েদের জন্য তখন মনে করা হতো যে মেয়েরা পারে না করতে, সেক্ষেত্রে তো তার একটা পছন্দের জায়গা তৈরি হয়ে যায়। আজকালকার দিনে কি আমরা ভাবতে পারি যে একজন মেয়ে এইরকম ক্লাব গড়ে তুলেছে, যেখানে এত রকম খেলা, এত লাঠি চালানো। সরলা দেবী সবচেয়ে বিখ্যাত ছিলেন লাঠি খেলার জন্য। যে অস্ত্র আইনে তো ভারতীয়দের অস্ত্র ব্যবহার করা বারণ ছিল, তিনি লাঠিটা তো সবার বাড়িতেই থাকে, সেই লাঠি খেলা নিয়ে, লাঠি খেলার একটা বিশাল ঐতিহ্য আমাদের বাংলায় আছে। একদমই তাই। বিপ্লবীরা তো লাঠি খেলার আলাদা চর্চাই শুরু করেন। বিপ্লবীদের হাতে লাঠি তুলে দিলেন কিন্তু সরলা দেবী। কোথায় কোথায় মেয়েরা যে অন্দরে থেকে নিজেদের প্রভাব রেখে গেছেন, সেটা কিন্তু ইতিহাসে পাওয়া যায় না, বা ইতিহাস ভুলে যায় কিছু কিছু জায়গায় মেয়েদের অবদানের কথা। আমরা অনেক বিপ্লবী মেয়েদের কথা পড়েছি, কিন্তু খুব অল্প তাদের তথ্য কিন্তু ইতিহাসে খুব কম, হয়তো নামটুকুই রয়েছে, অথচ হয়তো তাদের অবদান অনেক বেশি। এই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যেভাবে সরলা দেবী জড়িয়ে রয়েছিলেন, আপনি বললেন যে শুরু করেছিলেন লাঠি চালানো দিয়ে, নিজে একটা যুবশক্তি ক্লাব করেছিলেন, এছাড়াও মেয়েদের জন্য তিনি অনেক কিছু করেছিলেন। সেইটা যদি এটা পরেরটা আমি তোমাকে বলছি, এত অল্প সময় আমি বোধহয় একটা দুটোই কথা বলতে পারবো। সেটা হলো যে সরলা দেবী তো চলে গেলেন, পাঞ্জাবে চলে গেলেন, এবং লাকিলি যার সঙ্গে তার বিয়ে হলো, অ্যাকচুয়ালি সরলা দেবীকে বিয়ে করে এখান থেকে না নির্বাসন দেয়া হলো, ধরে নাও। কারণ সরলা দেবীর দাদা ছিলেন আইসিএস, জ্যোৎস্নানাথ ঘোষাল। সেই আইসিএস পরিবারের মেয়ে, মানে বোন, তিনি এই ধরনের বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, এটা তো সরকার ভালো চোখে দেখছিলেন না। সেই অন্য কারণে পাঞ্জাবে তখনও রাজনীতি, এই ধরো এই যে জাতীয়তাবাদী রাজনীতি, সেটা তখনও সেরকম ভাবে শিকড় গাড়েনি। ভাবলেন যে পাঞ্জাবে গেলে এগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু পাঞ্জাবে গিয়ে সরলা দেবী একেবারে একটা নতুন রূপে আবির্ভূত হলেন তার স্বামীর সঙ্গে সহযোগিতায়। সেইখানে তিনি
প্রথম সেখানেও সেই ক্লাব শুরু করলেন। এবং যে সরলা দেবী তো খুব ঘুরে বেড়াচ্ছেন, বিয়ের আগেও ঘুরেছেন, এবং অনেক মুসলমান পরিবারে, অনেক পার্সি পরিবারে, অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে তিনি বেথুন কলেজ থেকে পাশ করেছেন। পদ্মাবতী গোল্ড মেডেল পেয়েছেন গ্রাজুয়েশনে, সব প্রথম পদ্মাবতী গোল্ড মেডেল দেয়া হলো। তার একটা বিরাট বড় পরিমণ্ডল তৈরি হচ্ছিল আস্তে আস্তে। তখন তিনি দেখলেন যে কিবা হিন্দু কিবা মুসলমান, একমাত্র খ্রিস্টান এবং অ্যাংলো ইন্ডিয়ান বা পার্সি তারা আছে, কিন্তু এই মেয়েরা কিন্তু মাত্র 2 বছরের জন্য স্কুলে যাচ্ছে, পাঠশালায় যাচ্ছে, 4 বছরের জন্য পাঠশালায় যাচ্ছে, তারপরে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তাদের আর কোনো লেখাপড়া হচ্ছে না। তখন সরলা দেবী বলি যে পর্দা সিস্টেমের জন্য, আর্লি প্রেগনেন্সির জন্য এই লেখাপড়াগুলো হচ্ছে না, এত এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু সমাজের যা অবস্থা, এই পর্দাও দূর করা যাবে না। 8 বছরের গৌরীদান তোমরা তো জানো। আর মুসলমান মেয়েরা তো সাখাওয়াত হোসেন লিখে গেছেন 5 বছর বয়স থেকে পর্দা করছে, বাড়ির ভেতরে পর্দা করছে। কেমন? উনি বলেন যে পর্দা তো যাবে না। সরলা দেবী কিন্তু কোনো ইমপ্রুভমেন্টের কথা বলছেন না। সরলা দেবী কিন্তু বলছেন না মানে অন্ধকারগ্রস্ত সেটা নয়, কিন্তু তোমাদের বঞ্চনা করা হয়েছে। আমাদের যে চিরাচরিত সামাজিক জীবন, তার ভেতরে উনি একটা পরিবর্তন আনছেন, এবং পরিবর্তনটা সক্রিয় হচ্ছে, পরিবর্তনটা স্থায়ী হচ্ছে। সেটা আমি তাহলে একটা অন্তর্বিপ্লব তো বলতেই পারি। তারপরে যখন এখানে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন হলো, জাতীয় শিক্ষা পরিষদ, তারা বলছে মেয়েদের শিক্ষা দেয়া হবে, কিন্তু সেইভাবে মেয়েদের কোনো শিক্ষা দেয়া হচ্ছে না। আর কার্যকরী পদক্ষেপ কিছু নিচ্ছে। হ্যাঁ, এবং সরলা দেবী বললেন যে সবাইকে নিয়ে করতে হবে, রানী মহারানী তাদেরও ডাকতে হবে, তাদের কাছ থেকেও আমরা সহযোগিতা চাইবো, কারণ ভারতবর্ষের 1/3 মেয়েরা রয়েছেন তো এই দেশীয় রাজ্যগুলোতে। কাজেই যারা উইলিং সেই দেশীয় রাজ্যের লোকেরাও তার সঙ্গে এলেন, হিন্দু মুসলমান সবাই এলেন। কংগ্রেস প্রথম দিকে বলেছিল হ্যাঁ আমরা থাকবো, শেষে থাকলো না। কাজেই তারা আলাদা হয়ে 700 মহিলা এলাহাবাদে কংগ্রেস অধিবেশন যেদিন শেষ হলো তার পরদিন 30শে ডিসেম্বর এলাহাবাদে তারা সৃষ্টি করলেন ভারত স্ত্রী মহামণ্ডল। এই হলো সরলা দেবীর শিক্ষা জগতে এবং মেয়েদের একত্র করার ব্যাপারে সবচাইতে বড় পদক্ষেপ। এর আগে কেউ করেনি। ওনার একটা মডেল ছিল, YWCA এর মডেলটা উনি নিয়েছিলেন, যে মেয়েদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং তাদের স্বাস্থ্য, এই অধিকারগুলো মেয়েদের দিতে হবে। তখন তিনি সোচ্চারে কিছু বলেননি, কারণ বিবেকানন্দ বলেছিলেন যে মেয়েদের জন্য কাজ করতে হলে করতে হবে খুব ধীরে, সঙ্গোপনে এবং বেশি হইচই না করে, উইদাউট নয়েজ। এই কথা তাহলেই বাধা আসবে। হ্যাঁ, তাহলেই বাধা আসবে। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো মেয়েরা নিজেরাই বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ দাঁড়ায়, কিন্তু সেটা সেই মেয়েরা কারা? আমরা যে খালি পুরুষকে দোষ দিচ্ছি সেটা নয়। প্যাট্রিয়ার্কি স্ত্রী পুরুষ মানে না। প্যাট্রিয়ার্কি একটা ধারণা। হ্যাঁ, প্যাট্রিয়ার্কির মধ্যে স্ত্রী পুরুষ তাদের কোনো বিভেদ থাকে না। আচ্ছা, এই সরলা দেবী একটি অর্থনৈতিক একটা কোনো প্রকল্প শুরু করেছিলেন। আমি বলছিলাম সরলা দেবী লক্ষ্মীর ভান্ডার তৈরি করেছিলেন। এই যে আজকে লক্ষ্মীর ভান্ডারের কথা এত শুনি, এই কথা দুটি চয়ন করেছিলেন সরলা দেবী 1903 সনে। মেয়েদের ব্যবহারে লাগে এমন সমস্ত গৃহ সামগ্রী এবং শাড়ি ইত্যাদি, এই সমস্ত 7 নম্বর কর্নওয়ালিস স্ট্রিটে উনি একটা বিপণী খুলেছিলেন। সেখানে মেয়েদের জিনিস, মেয়েদের দ্বারা তৈরি বা বাইরে থেকে আনানো, এবং মেয়েরাই বিক্রি করবে সেখানে, মহিলা পরিচালিত। আচ্ছা, কেমন করে মেয়েদের বাইরে আনছেন সেটা দেখো। হ্যাঁ, এবং তারপরে তো মহিলা শিল্পাশ্রম যখন হলো, দিদি তো সেখানে মেয়েদের থাকার ব্যবস্থাও করলেন। সেটা মধ্য কলকাতায় ছিল। হ্যাঁ, ওই যে নলিন সরকার স্ট্রিট, যেখানকার পুজো এখন খুব বিখ্যাত, এই নলিন সরকার স্ট্রিটে ছিল এই মহিলা শিল্পাশ্রম। মানে সমাজের প্রত্যেকটা জায়গায় ছোট্ট ছোট্ট করে স্বাক্ষর রেখে গেছেন এবং পদক্ষেপ নিয়েছেন, যেটা ভবিষ্যতে আরো বড় পদক্ষেপ হয়ে মেয়েরা এগোতে পেরেছে। আমরা আজকেও সেই পদক্ষেপের ওপরেই দাঁড়িয়ে আছি। আজকে যদি না সেই পদক্ষেপ উনি গ্রহণ করতেন, আমরা আজকের এই দিনটা দেখতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, এবং ভারতশ্রী মহামণ্ডল কি করলো, তারা শিক্ষিকা নিয়োগ করলো এবং বললেন যে একটাই মডেল হবে সারা ভারতবর্ষে। আচ্ছা, এবং অঞ্চল বিশেষে
তার ভেতরে সেই অঞ্চলের যা প্রয়োজন, সেই অঞ্চলের যা ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন মেনে চলা হবে। একটা ন্যাশনাল পলিসি যদি বলতে পারি আমরা, একটা জাতীয় প্রকল্প, সেটা আমরা নেব। এটা পুরোপুরি মেয়েদের দ্বারা চালিত হবে। সারা পৃথিবীর যে কোনো মেয়ে এর সদস্য হতে পারে, 1 টাকা, খালি 1 টাকা দিয়ে। কিন্তু এটা চালনা করবে কিন্তু ভারতীয় মেয়েরা। এখানে তার একটা, তুমি যে বলছো স্বাধীনতার মাস, এইভাবে তিনি বিচ্ছিন্ন করতে চাইলেন বিদেশি প্রভাব থেকে মেয়েদের শিক্ষা, এবং এই টিচাররা বাড়ি বাড়ি যাবে। দুটো মডেল ছিল, ডোর টু ডোর মডেল ছিল একটা, আর একটা ছিল সেন্ট্রাল গ্যাদারিং, কেন্দ্রীয় সমাবেশ, এবং ঘরে ঘরে গিয়ে মেয়েরা যাবে। তার জন্য কিছু মেয়েকে শিক্ষা নিতে হবে। এইখানে লাহোরে তো হলোই, এলাহাবাদে হলো, অনেক জায়গায় হলো, আর আমাদের কলকাতাতেও হলো। ভারতশ্রী মহামণ্ডলের প্রথমে মহারানী সুনীতি দেবী তার প্রেসিডেন্ট ছিলেন, অনেক রানী মহারানীরা ছিলেন, সঙ্গে যারা প্রখ্যাত, সমাজে প্রখ্যাত পুরুষ মানুষ, তাদের স্ত্রীরা ছিলেন। এটা একটা মুভমেন্ট বলা যেতে পারে। এটা একটা ভারতশ্রী মহামণ্ডল মুভমেন্ট তখন শুরু হলেও এখনো পর্যন্ত মেয়েরা লড়াই করছে। কিন্তু আমরা এখন যেটার জন্য লড়াই করব সেটা হচ্ছে সময়ের সঙ্গে। সময়ে থামতেই হয় কোথাও, কমে এসেছে। আরো অনেক কথা ছিল। হ্যাঁ, একদম। কিন্তু শেষে জানতে চাইবো যে সরলা দেবীর যে কাজ কর্ম, সেটা নিয়ে আপনি এত কথা বললেন, কিন্তু বর্তমানে আমাদের মেয়ে শ্রোতা বন্ধুরা যারা রেডিওর ওপারে রয়েছে বা মহিলা গোষ্ঠীকে আপনি কি বলতে চান, যদি একটু বলেন। আমি বলতে চাইছি যে আমরা না, প্রত্যেকে যদি একটু করে কিছু করি। দেখো, আমি যখন কলেজে পড়াতাম, আমি মেয়েদের বলতাম যে 5টি মেয়েকে তোমরা স্বাক্ষর করবে, 5টি মেয়েকে স্বাক্ষর করবে, একটি মেয়েকে এমন সাক্ষরতা যেটা তাদের স্বনির্ভর করবে, এবং জীবনে একটি মেয়ের যতটা পারো দায়িত্ব নিও। এই জন্য আমাদের খুব বেশি ঘুরতে হয় না। এখনো আমাদের মেয়েদের যে অবস্থা, তাতে আমরা এরকম মেয়ে অনেক পেয়ে যাই। তাদের স্বনির্ভর করো। হ্যাঁ, আপনি যে পরামর্শ দিলেন, এই পরামর্শটা সত্যি আমাদের মাথায় করে রাখার মতো পরামর্শ। যদি আমরা করতে পারি, সমাজে আমাদের অনেকখানি অবদান রাখতে পারবো। সবাই এসেছি পৃথিবীতে, কিছু অবদান তো রাখার দায়িত্ব আমাদের হয়। দিদি, খুব ভালো লাগলো আপনার, অনেক ধন্যবাদ। একদম, অনেক জায়গায় আলো ফেলা গেল না, অনেক জায়গাটা আমরা দেখতে পারলাম না আজ। আবার নিশ্চয়ই ভবিষ্যতে কোনোদিন তাকে নিয়ে আবার আমরা আলোচনায় বসবো। অবশ্যই। আজকের জন্য আপনি এতটা সময় দিলেন, আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা রইল আপনার জন্য, এবং ধন্যবাদ। ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। সবাই ভালো থেকো। হ্যাঁ। ইতিহাসবিদ তপতী সেনগুপ্তর কথায় শুনছিলাম সরলা দেবী চৌধুরানীর অবদান স্বাধীনতা আন্দোলনে। দিদি এত সুন্দর করে বললেন আর এত তথ্য দিলেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ রইলাম। আজ কিন্তু ঘড়ির কাঁটা আমাকে বলছে থামতে হবে। মহিলাদের আসর ইতিহাসের পাতা থেকে আজ এই পর্যন্ত। আবার অন্যদিন কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।